नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के আমরা मॉडल क्वेश्चन पेपर 54 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 53 পর্যন্ত যেগুলো করিয়েছি যারা এখনো দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমরা কতটা উপকৃত হচ্ছ, সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যেগুলো আপকামিং বিভিন্ন পরীক্ষা আছে, যেসব গুরুত্বপূর্ণ পরীক্ষা আরআরবি এনটিপিসি সামনে আছে, তারপরে আরআরবি গ্রুপ ডি হবে। তো আমি এখনই কিন্তু এই গ্রুপ ডিকে টার্গেট করে বা রেলওয়ে যেসব সেক্টর আছে তাকে টার্গেট করে কিন্তু সায়েন্সের যে রেশিওটা, সায়েন্সের যে কোশ্চেনের রেশিও কিন্তু বাড়িয়ে দিয়েছি। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আর একটা কথা বলি শুরু করার আগে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই সন্তু একাডেমি এই চ্যানেলের নামেই কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এই নামেই টেলিগ্রাম চ্যানেল আছে। তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই জয়েন হয়ে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু দিয়ে দেবো বা দেওয়া আছে। ওকে চলো, তো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, বলছে নিচের কোন প্রকারের জনন প্রক্রিয়ায় শুধুমাত্র একটি জনিত্রী অণু জড়িত থাকে। অ্যাকচুয়ালি জনিত্রী জনু হবে। ওকে, তো বহু বিভাজন, অযৌন জনন, নাকি যৌন জনন, নাকি দ্বিবিভাজন। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার, এটা কিন্তু রেলের একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অযৌন জনন প্রক্রিয়ায় কিন্তু তোমার শুধুমাত্র একটি জনিত্রী জনু কিন্তু জড়িত থাকে অযৌন জনন প্রক্রিয়ায়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব বর্তায় যার উপর, সেটা কার উপর? রাষ্ট্রপতির উপর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, নাকি ভারতের প্রধান বিচারপতি? তো আশা করি সকলেই জানো, এটা হচ্ছে তোমার সেই রাজ্যের, যদি কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হয়, তোমরা জানো জরুরি অবস্থা 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে 352, একটা হচ্ছে 356, আর একটা হচ্ছে 360। যেটা 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, 356 হচ্ছে তোমার যেটা হচ্ছে মানে 356 হচ্ছে রাজ্যের অচল অবস্থা, আর 352 হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। ক্লিয়ার? তো এই যে 356, এরকম কোনো রাজ্যের যে জরুরি অবস্থা যদি ঘোষিত হয় তাহলে কিন্তু সেই প্রশাসনিক দায়িত্ব বর্তায় যার উপর, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, গরবা কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যকলা? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, আসাম, কেরল। তো গরবা তোমরা জানো, গরবা বা ডান্ডিয়া রাস একদম, সেটা হচ্ছে গুজরাটের কিন্তু তোমার নৃত্যকলা, বিখ্যাত নৃত্যকলা। যদি বলি অন্ধ্রপ্রদেশের, তোমরা জানো অন্ধ্রের কুচিপুড়ি, তার মানে কুচিপুড়ি, কুচিপুড়ি আর একটা কি কোট্টাম। তো কোট্টামও কিন্তু তোমার, কোট্টাম কোথাকার? কোট্টাম হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য। তারপরে অসমের কোথায়? অসমের কি? অসমের তোমার হচ্ছে বিহু লোকনৃত্য, অসমের বিখ্যাত লোক উৎসব, তারপরে মানে লোকনৃত্য উৎসব। তামিলনাড়ুর আছে হচ্ছে ভারতনাট্যম, তোমরা জানো কোলাট্টাম। এবং কেরলের হচ্ছে কথাকলি, মোহিনীআট্টম। আচ্ছা, কত্থক কোথাকার লোকনৃত্য? এটা তোমরা আমাকে কমেন্টে জানিও, কত্থক কোথাকার লোকনৃত্য হচ্ছে কত্থক। ওকে চলো পরবর্তী কোশ্চেন, তীর্থঙ্কর কথার অর্থ কী? বলছে জ্ঞান, মুক্তির পথ নির্মাতা, নাকি দুর্গ। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, অর্থাৎ মুক্তির পথ নির্মাতা, বা যাকে বলা হয় দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির যে কর্ণধার, সেটাকে বলা হয় তীর্থঙ্কর। মানে যার আন্ডারে থেকে, তুমি যেমন আমরা এলআইসি করি কোনো এজেন্টের মাধ্যমে, ক্লিয়ার? সেরকম তীর্থঙ্কর তারাই যার কাছে গেলে আমরা মুক্তির পথ পাবো। ক্লিয়ার? বা মুক্তির পথ নির্মাতা বা দুঃখ কষ্ট নিবৃত্তির যে কর্ণধার, তাকে বলা হয় তীর্থঙ্কর। ক্লিয়ার? তো দুঃখ কষ্ট নিবৃত্তি কর্ণধার এই অপশনেও থাকতে পারে, তো এই কারণে এটাও বলে দিলাম। আচ্ছা, জ্ঞানী আর জ্ঞান, এই দুটো জিনিস এক মনে হতে পারে, মানে একই জিনিস, কিন্তু জ্ঞানী কথার অর্থ হচ্ছে তোমার মানে জ্ঞানী অ্যাকচুয়ালি বোঝায় বেদ। তো বেদ কথার অর্থ হচ্ছে, জ্ঞানী হচ্ছে তোমার বেদ না, জ্ঞানী হচ্ছে বুদ্ধ। ঠিক, জ্ঞানী হচ্ছে বুদ্ধ, অর্থাৎ বুদ্ধ। যদি বলি বুদ্ধ, এই বুদ্ধ কথার অর্থ কী? তো বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। আর বেদ কথার অর্থ হচ্ছে কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। এবং দুর্গ হচ্ছে পুর। যদি বলে পুর কথার অর্থ কি? পুর বা পুরন্দর, যাকে বলা হয় পুরন্দরের সন্ধি, তো সেই পুর কথার অর্থ হচ্ছে দুর্গ। সেরকম বাবর কথার অর্থ কি? বাঘ। শিখ কথার অর্থ কি? শিষ্য বা অনুচর। খালসা কথার অর্থ কি? পবিত্র। গদর বিপ্লব, এগুলো তোমরা জানো। নূরজাহান জগতের আলো। তো এই অর্থগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন,
বলছে নিম্নের কোন স্থানটিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? স্টকহোম, বেলগ্রেড, গিনি উপকূল নাকি উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল? তো আশা করি সেটা সকলেই জানো, অপশান নাম্বার ডি, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে কিন্তু বলা হয় রুটির ঝুড়ি, কি পৃথিবীর রুটির ঝুড়ি। সেরকমভাবে স্টকহোমকে যে বলা হয়, কি বলা হয়, স্টকহোমটা হচ্ছে সুইডেনে আছে তোমরা জানো, যেটাকে বলা হয় উত্তরের ভেনিস। উত্তরের ভেনিস কাকে বলা হয়? স্টকহোম। সাদা শহর কাকে বলা হয়? বেলগ্রেড, যেটা হচ্ছে যুগোস্লোভিয়ায় আছে বেলগ্রেড। তো বেলগ্রেড যে স্থান তাকে বলা হয় সাদা শহর। এবং গিনি উপকূল যদি বলি, গিনি উপকূল বা গায়ানা উপকূল যাকে বলা হয় সেটা হচ্ছে সাদা মানুষের কবর। এবার একটা কোশ্চেন আসে এইখানে যে এটা হচ্ছে পৃথিবীর সাদা মানুষের কবর বলা হয় গিনি উপকূল, কিন্তু যদি বলা হয় যে ভারতের সাদা মানুষের কবর, তো ভারতের কোন জায়গাকে বলা হয় সাদা মানুষের কবর, তখন কিন্তু অপশান হবে, তখন অ্যান্সার হবে নাগাল্যান্ড। ভারতের নাগাল্যান্ড জায়গাকে বা নাগাল্যান্ড রাজ্যকে বলা হয় সাদা মানুষের কবর। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন কি আছে। স্পাইরোগাইরা জনন করে ড্যাশের মাধ্যমে? তো কোরকোদ্গমের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে, খণ্ডী ভবন নাকি বহু বিভাজন? তো মনে রাখবে স্পাইরোগাইরা কিন্তু খণ্ডী ভবনের মাধ্যমে কিন্তু জনন সম্পন্ন করে। ক্লিয়ার? পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো স্পাইরোগাইরা কিন্তু খণ্ডী ভবনের মাধ্যমে জনন সম্পন্ন করে। যেরকম হাইড্রা হচ্ছে তোমার কি, হাইড্রা হচ্ছে দ্বিবিভাজন। হ্যাঁ, হাইড্রা হচ্ছে দ্বিবিভাজন, এটা বিভাজন বা দ্বিবিভাজনের মাধ্যমে হাইড্রা তোমার জনন সম্পন্ন করে। সেরকম আরও আছে, এই মুহূর্তে মাথায় আসছে না, অনেক আছে। তো বহুবিভাজনের মাধ্যমে কি জনন সম্পন্ন করে, কোরকোদ্গমের মাধ্যমে কি জনন সম্পন্ন করে, এগুলো কিন্তু হাইড্রা তো বললাম দ্বিবিভাজন, স্পাইরোগাইরা খণ্ডী ভবন, কোরকোদ্গমের মাধ্যমে এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু এগুলো কিন্তু তোমরা পারলে কমেন্টে আমাকে লিখে দিও। ওকে, যে লিখবে তারই এটা জিনিসগুলো একবার করে রিভিশন হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সোমনাথ শর্মা, হীরালাল জে কানাইয়া, সুকুমার সেন নাকি ডক্টর জাকির হোসেন? তো রাইট অ্যান্সার সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, সুকুমার সেন। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এবং যদি বলি সোমনাথ শর্মা, এই সোমনাথ শর্মা কে ছিলেন? মেজর সোমনাথ শর্মা, পরমবীর চক্র প্রাপক। দেখো মেজরটা দিলাম না, পরীক্ষায় মেজর দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু মেজর দিলেই তোমরা তখন বুঝে যাবে যে কোনো লেফটেন্যান্ট জেনারেল বা মিলিটারি ডিপার্টমেন্ট এরকম টাইপের, তাই না? তো এই কারণে মেজর কিন্তু দেবে না। তো সোমনাথ শর্মা ইনি ছিলেন কি তোমার হচ্ছে ভারতের প্রথম পুরুষ যিনি পরমবীর চক্র পেয়েছিলেন। ওকে, পরমবীর চক্র পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। হীরালাল জে কানাইয়া তিনি ছিলেন কি, তিনি ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি। এবং ডক্টর জাকির হোসেন যদি বলি, ডক্টর জাকির হোসেন তোমার রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার মৃত্যু হয়, মানে এরকম ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু হয়, সেটা তিনি হলেন ডক্টর জাকির হোসেন। সেরকম CN আন্নাদুরাই, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু, তার নাম কি CN আন্নাদুরাই। ক্লিয়ার? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে। পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন ডিস্ট্রিক্ট কালেক্টর, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি কেউই নন? তো রাইট অ্যান্সার অপশান এ, ডিস্ট্রিক্ট কালেক্টর, ইনি কিন্তু পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন। নেক্সট কোশ্চেন। আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক নাকি তামিলনাড়ু? তো আলমাত্তি বাঁধ কিন্তু কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত হচ্ছে আলমাত্তি বাঁধ। ভীষণ ইম্পর্টেন্ট, কর্ণাটক রাজ্যে অবস্থিত আলমাত্তি বাঁধ। নেক্সট কোশ্চেন। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1760, 1761, 1764 নাকি 1780? তো বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এবং পরীক্ষায় এটাও আসে যে এই যে বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল, কার মধ্যে হয়েছিল? তো ইংরেজ সেনাপতি মনে রাখবে হেক্টর মন্ডো, মেজর হেক্টর মন্ডো, এবং অযোধ্যার নবাব যে সুজাউদ্দৌলা, আর সেখানে তোমার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমও ছিলেন এবং বাংলার নবাব মীর কাসিমও ছিলেন। তো এইদিকে ইংরেজদের দিক দিয়ে ছিল হেক্টর মন্ডো, এবং এইদিকে নবাব সুজাউদ্দৌলা, দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম, এদের যৌথ
এবং ওইদিকে ইংরেজ সেনাপতির সঙ্গে মেজর হেক্টর যে মন্ডো ছিলেন তাদের সঙ্গে কিন্তু এই যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ, যেখানে জিতেছিল হচ্ছে ইংরেজরা কিন্তু জিতেছিল। যদি বলি 1760, এই 1760 কি যুদ্ধ হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ, ভীষণ গুরুত্বপূর্ণ। 1760 কিন্তু বন্দিবাসের যুদ্ধ হয় এবং 1761 হয় পানিপথের তৃতীয় যুদ্ধ। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, 1780-তে কী হয়েছিল? তো 1780-তে কিন্তু দ্বিতীয় ইং-মহীশূর যুদ্ধ, যেটা 1780 থেকে 84, এই 4 বছর কিন্তু দ্বিতীয় ইং-মহীশূর যুদ্ধ হয়। এবং একটা জিনিস লক্ষ্য করবে যে প্রথম ইং-মহীশূর যুদ্ধে তোমার হায়দার আলী বা মানে আমি এটাই বলতে চাইছি যে প্রথম ক্ষেত্রে আমাদের ভারতের কেউ জয়ী হলেও এরপর যেসব যুদ্ধগুলো হয়েছিল, যেমন প্রথম মহীশূর যুদ্ধে হায়দার আলী কিন্তু জয়ী হয়, তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মহীশূর যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু ব্রিটিশরাই কিন্তু জয়ী হয়েছিল। তা আমি এটাই বলতে চাইছি প্রথম পানিপথের যুদ্ধেও তুমি দেখো, এই পানিপথের প্রথম যুদ্ধ বলছি কেন, তোমার হচ্ছে যেসব আম্বুরে সন্ধি, তারপরে আরও যেসব হয়েছিল সেখানে দেখবে ইংরেজরাই কিন্তু ম্যাক্সিমাম জয়ী হয়। পরবর্তী কোশ্চেন দেখো, তেলেঙ্গানার নতুন গভর্নর পদে দায়িত্ব গ্রহণ করেছেন কে? সিপি রাধাকৃষ্ণন। এগুলো কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে 2-1টা দিচ্ছি, তবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমি বেশি জোর দিচ্ছি না, তার কারণ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সিক পরীক্ষার দিন 15 আগে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো, দেখবে সেখানে কমন পেলে ভালো, না হলে তার মধ্যেই মানে এত তাড়াতাড়ি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়তেই পারো, বাট আমার মনে হয় পরীক্ষার দিন 15 আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে উপর জোর দাও। এখন তুমি জিকে, ম্যাথ, তারপরে আরও যেসব আছে, রিজনিং আছে, এগুলো তুমি নিজের মতো করো। ক্লিয়ার? তো রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার আমি বলেই দিচ্ছি ডিরেক্টলি, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ সিপি রাধাকৃষ্ণন। ইনি কিন্তু তোমার তেলেঙ্গানার নতুন গভর্নর পদে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন, প্রথম জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু ভারতীয় মহিলা? বাচেন্দ্রী পাল, অরুণিমা সিনহা, দুর্বা ব্যানার্জি নাকি আরতি প্রধান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, আরতি প্রধান। তিনি কিন্তু প্রথম জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু ভারতীয় মহিলা। বাচেন্দ্রী পাল অনেকবার বলেছি, অরুণিমা সিনহাকে, দুর্বা ব্যানার্জিকে, এগুলো কিন্তু এর আগে বহুবার বলেছি। তো একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমাকে একজন কমেন্ট করেছো, আমি তোমার কমেন্ট দেখেছি, আমি নামটা খেয়াল নেই, তো স্যার আরও ডিটেলসে দিন। দেখো, আমি যা ডিটেলসে দিই যথেষ্ট, এরকম ডিটেলসে আমার মনে হয় না। দেখো, আমি বলবো না কোনো ইউটিউব চ্যানেল দেয় না, এটা কখনোই বলা উচিত না, কিন্তু আমি যথেষ্ট ডিটেলসে দিই। এবার তুমি হয়তো রিসেন্ট আমার ভিডিওগুলো দেখছো, তুমি যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমি যেগুলো অনেকবার পড়িয়ে এসেছি সেগুলোই আমি আর ডিটেলসে তেমন খুব একটা বলছি না, যেগুলো নতুন করাচ্ছি সেগুলো একটু ডিটেলসে বলার চেষ্টা করছি। আর একটা জিনিস, আমি সায়েন্সের উপর এখন একটু বেশি জোর দিচ্ছি, কেননা যারা অনেক দিন ধরে আমার সাথে জড়িত আছো বা আমাকে ফলো করছো, তারা জিকে মোটামুটি তৈরি হয়ে গেছো। ক্লিয়ার? এই কারণে আমি ডিটেলসে অনেক ইয়েগুলো দিচ্ছি না, আর ডিটেলসে যেগুলো দিচ্ছি সায়েন্সের উপর একটু বেশি জোর দিচ্ছি, আর যেগুলো তোমার অনেক দিন ধরে আগে বলেছি সেগুলো আবার দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করছি। আমি এইভাবেই ঠিক পড়িয়ে যাব। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, মায়ানমার থেকে ভারতে বাংলাদেশ হয়ে প্রাকৃতিক গ্যাস আমদানি, এটি কোন অপারেশনের সঙ্গে জড়িত? দেখো কি বলেছে, মায়ানমার থেকে ভারতে বাংলাদেশ হয়ে প্রাকৃতিক গ্যাস যে আমদানি করা হয়, এটা একটা অপারেশনের মাধ্যমে করা হয়েছিল। তো এটা কী অপারেশন? গম্ভীর, পবন, পাইপলাইন নাকি ব্লু স্টার? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা হচ্ছে পাইপলাইন অপারেশনের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। কত সালে লখনৌ চুক্তি সংগঠিত হয়েছিল? 1932, 1931, 1919 নাকি 1916 সালে? তো অপশান নাম্বার ডি, অর্থাৎ 1916 সালে কিন্তু এই লখনৌ চুক্তি সংগঠিত হয়। এবং এই লখনৌ চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিন্তু এই লখনৌ চুক্তি সংগঠিত হয়। পুনা চুক্তি কবে? 1932, 1932, এটা হচ্ছে পুনা চুক্তি, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি। 1931-এ কী হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তাই না? গান্ধী আরোহীন চুক্তি, এবং অবশ্যই দ্বিতীয়, কেননা প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল কত? 1931, প্রথম 1930, তারপর 1931, তারপর 1932।
পরপর গোল টেবিল বৈঠক, এবং গোল টেবিল বৈঠক থেকে একটা কোশ্চেন হয়, এগুলো আমি এর আগে বহুবার করিয়েছি, তোমরা অ্যান্সারও করেছো, অনেকে অ্যান্সার দিয়েছো কমেন্টে। তো আমি বলে দিই এখান থেকে কী কোশ্চেন দিতে পারে। তো প্রথম মানে প্রত্যেকটা গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছে তিনি কোন কোন ব্যক্তি, এটা পরীক্ষা আসে মানে গোল টেবিল বৈঠক থেকে। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় গোল টেবিল বৈঠক অংশগ্রহণ হয়েছিল কত সালে, এটা আসে। মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল, এটা আসে। এর বাইরে খুব একটা কিছু আসে না, ক্লিয়ার। এবং ওই সময় ওই গোল টেবিল বৈঠকে ইংরেজ সেনাপতি আর কে ছিলেন, এগুলো জাস্ট এইটুকুই আসে। এর বাইরে যত কম্পিটিটিভ এক্সাম হোক, এর বাইরে খুব একটা বিশেষ কিছু আসে না। আর 1919-এ কী হয়েছিল, 1919-এ হয়েছিল রাওয়ালপিন্ডির সন্ধি, যেটা আফগান ও ইংরেজদের মধ্যে। এবং এই সন্ধির মাধ্যমে কিন্তু মনে রেখো তৃতীয় ইং আফগান যুদ্ধের কিন্তু পরিসমাপ্তি ঘটে। তৃতীয় ইং আফগান যুদ্ধ কি রাওয়ালপিন্ডি সন্ধি এর মাধ্যমে কিন্তু পরিসমাপ্তি ঘটে। পরবর্তী কোশ্চেন, 5 নিউটন বলের প্রভাবে একটি বল সরল রেখায় 10 মিটার দূরত্ব অতিক্রম করে। যদি মোট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ 50 জুল হয়, তাহলে বল ও গতির অভিমুখের মধ্যে বিদ্যমান কোণটি কত? কোণ মানে এখানে অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, অ্যাঙ্গেল মানে কোণটি কত হবে, মানে কি বলতে চেয়েছে আগে জিনিসটা বোঝো। মনে করো, দেখো আগে ছবিটা তোমাদের বোঝাই। এই হচ্ছে একটা, মনে করো কোনো একটা জিনিস, কোনো একটা ভারী বস্তু, এখানে 5 নিউটন বলের প্রভাবে এই ভারী বস্তুটা, একটা 5 নিউটন বল আমি এখানে প্রয়োগ করলাম। সেই যে বলটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে 5 নিউটন বল, ক্লিয়ার। আজকে আবার একটু পেনটা মনে হয় ডিস্টার্ব করবে, ওকে। তো 5 নিউটন বল আমি প্রয়োগ করেছি। তো প্রয়োগ করার ফলে এর গতিবেগ এই সরলরেখা বরাবর বলেছে না, সরলরেখা বরাবর কত মিটার দূরত্ব অতিক্রম করেছে, 10 মিটার। তো 10 মিটার গেছে, এবং 10 মিটার যাওয়ার ফলে আমার যে কাজ হয়েছে, বলেছে কাজের পরিমাণ হয়েছে 50 জুল। দেখো তোমরা একটা ফর্মুলা জানো, তাহলে বলেছে যে অ্যাঙ্গেল কত, মানে বল কি বলেছে, বল ও গতির অভিমুখের মধ্যে বিদ্যমান। এবার দেখো বল তো সোজাসুজি আমি নাই দেখিয়েছি এরম সোজাসুজি, কিন্তু বল তো এরমও পড়তে পারে না, এরকমও হতে পারে। দ্যাট মিন্স এই মনে করো একটা বল এরকমভাবে পড়েছে, মানে বল তোমার এই একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু, এরমভাবে বল এর উপর অ্যাটাক করেছে, আর কিছুটা সরে গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটার মান তোমাকে চেয়েছে। এটা হচ্ছে গ্রুপ ডির কোশ্চেন, হ্যাঁ, 2018 গ্রুপ ডির কোশ্চেন। তো তোমাকে আগে জানতে হবে যে আমরা যে এর মধ্যে যে রিলেশানটা, সেই রিলেশানটা কী, তা আমরা জানি W = F × S cos থিটা, এটা আমরা জানি, এটা ফর্মুলা। এবার দেখো W আমাকে বলেছে যে 50 জুল, কেননা কার্য, W মানে কার্য, তাহলে কার্যের একক কী, কার্যের একক হচ্ছে জুল, তাহলে এর মান দিয়ে দিয়েছে 50 জুল, ক্লিয়ার। আচ্ছা এফ মানে কি, এফ মানে দেখো নিউটন বলেছে, তাহলে নিউটন কার একক, নিউটন হচ্ছে বলের একক, তাহলে 5 নিউটন। এবার তোমাকে মাথায় রাখতে হবে, দেখো এটাও মিটারে আছে, তার মানে এসআইতে আছে, নিউটন তার মানে এসআইতে আছে, আর এইদিকে তোমার দিয়েছে হচ্ছে 50 জুল, তাহলে জুলও হচ্ছে এসআইতেই আছে। তাহলে আমাকে কোনো কিছু কনভার্ট করার দরকার নেই, মানে দ্যাট ইজ তোমার ইউনিট ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই, সবই এসআইতে আছে, তাহলে তো কোনো চাপই নেই। তাহলে এফের জায়গায় কত বসাবো, এফের জায়গায় হচ্ছে 5 নিউটন, আর এস মানে কতটা দূরত্ব গেছে, এই যে 10 মিটার, তো 10 মিটার দূরত্ব গেছে ইন্টু কস থিটা, ক্লিয়ার। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করলে সুবিধা হয় আশা করি। দেখো তাহলে আমি এই 10, দেখো এখানে 5 10 কে 50, যে 5 10 কে 50, তাহলে এই দিকের 50 কেটে গেল, তার মানে কস থিটা = কী পেলাম, তাহলে কস থিটা = 1 পেলাম। এবার তোমরা জানো যে কস থিটা যদি 1 হয়, কস কতর মান 1, কস 0 ডিগ্রির মান 1, তার মানে কস 0 ডিগ্রির মানই হচ্ছে 1। তাহলে এদিকে কস যদি কেটে যায় দুদিক দিয়ে, মনে মনে এগুলো ভাবতে হবে, এই কস আর এই কস যদি কেটে যায়, তাহলে তার মানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ থিটার মান, তার মানে কি, এই কথার মানে কি, দেখো এই অঙ্কটা ঘুরিয়ে দিতে পারতো, মানে এখানে তোমার অঙ্ক না দিয়ে এটাকে কি বলবো, এটাকে ভাষা হিসাবেও তোমাকে দিতে পারতো, ক্লিয়ার। যে আমি একটা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, কোশ্চেনটা কিন্তু এরমও দিতে পারতো, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর যে সরে যাওয়া, মানে সরলরেখা, বস্তুর যে গতিবেগ এবং মানে বলের যে মান, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বস্তু
কোন দিক বরাবর গেছে, মানে বলের বলের প্রয়োগের দিকে, না বল প্রয়োগের সাথে 60 ডিগ্রি কোণে, নাকি বল প্রয়োগের বিপরীতে, এরকম উল্টো পাল্টা কিছু অপশান দিত। তো 0 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি মানে তো বস্তুর, দেখো 0 ডিগ্রি মানে কি, অর্থাৎ কোনো রকম যে অ্যাঙ্গেলটা, জাস্ট 1 মিনিট, আমার বলও সরণ হয়েছে এইদিকে, অর্থাৎ বল প্রয়োগও হয়েছে এইদিকে, এটাই বলতে চেয়েছে, বল সরণও এইদিকে, বল প্রয়োগও এইদিকে, তার মানে কি এদের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? এটাই। তো চলো পরবর্তী কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম অঙ্কটা। নিম্নলিখিত কোন বিপ্লব আলু উৎপাদনকে বৃদ্ধি করেছে? রূপালী বিপ্লব, লাল বিপ্লব, গোল বিপ্লব, সোনালী বিপ্লব, এগুলো তো বারবার বলি, তো গোল বিপ্লব, তাই না? গোল বিপ্লব হচ্ছে তোমার হচ্ছে আলু উৎপাদনকে বৃদ্ধি করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের জিরো ওয়ার ধারণাটি সূচনা হয় কোন সাল থেকে, মানে কোন সালে প্রথম এই জিরো আওয়ার ধারণাটি সূচনা হয়? 1962 সালে, 1964 সালে, 1975 সালে, 1984 সালে। তো 1962 সালে কিন্তু প্রথম এই জিরো আওয়ার ধারণাটি সূচনা হয়। অ্যাকচুয়ালি জিরো আওয়ার মানেটা কি, দেখো 1962 এই সালটা মনে পড়ছে, এই সালটা ভাবলেই তুমি বুঝে যাবে যে জিরো আওয়ারের সূচনাটা কেন এই সালে হয়েছিল, জিনিসটা ভাবতে হবে। প্রথম যে তোমার ভারত চীন যুদ্ধটা 1962 সালে প্রথম ভারত চীন যুদ্ধ হয়। এই ভারত চীন যুদ্ধ তৎক্ষণাৎ তখন ডিসিশান নেওয়ার জন্য তোমার লোকসভায় যে কোনো মুহূর্তে, মানে এই 12টা থেকে সামথিং যে কোনো মুহূর্তে একটা বিশেষ কোনো জরুরি যদি কোনো ধরো কোনো জায়গার অচল অবস্থা সৃষ্টি হয়, তো সেইগুলো আনার জন্য, মানে উত্থাপন করার জন্য সংসদে, সেটাকেই বলা হয় জিরো আওয়ার। ক্লিয়ার? এর কিন্তু কোনো টাইম লিমিট, মানে টাইম নেই, নির্দিষ্ট টাইম নেই, এটা সংসদে একটা টাইম উত্থাপন করা হয়। তো সাধারণত ধরা হয় দুপুর 12টার দিকে, এরম ধরা হয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। তো এই হচ্ছে 1962 সালে কেন হয়েছিল, তো সালটা মনে থাকবে। আমি কেন সেই ব্যাপারটা বললাম, যখন ভারত চীন যুদ্ধ হবে যখন জানলো, তখনই তো অ্যাকচুয়ালি কোনো ঘটনা, কোনো চরম একটা ঘটনা, সেটা সংসদে উত্থাপন করার জন্য এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে জিরো আওয়ার। ক্লিয়ার? চলো, ত্বক সম্বন্ধে বিদ্যার সঙ্গে জড়িত কোনটি? ডার্মাটোলজি, ডাকটিলিটি, তারপর কি বলছে ডাকটাইলোগ্রাফি নাকি ডাকটাইলোলজি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ডার্মাটোলজি। তো ত্বক সংক্রান্ত বা ত্বক সম্বন্ধে যে বিদ্যা, সেটাকে বলা হয় ডার্মাটোলজি। যদি বেগ 3 গুণ করা হয় তাহলে, দেখো আমাকে বলেছে যদি বেগ 3 গুণ করা হয় তাহলে এই যে অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক? এবার তোমাকে আগে কিভাবে তুমি বুঝবে? তুমি কি সব পড়ার দরকার আছে? পড়ার দরকার নেই। তুমি দেখবে এখানে কি মানে কি চেঞ্জিং কি আছে। দেখো আমাকে ভরবেগ দিয়েছে, এখানেও ভরবেগ আছে, এখানেও ভরবেগ আছে, এখানেও ভরবেগ আছে। তাহলে ভরবেগের কি পরিবর্তন চেয়েছে? এখানেও গতিশক্তি আছে, এখানেও গতিশক্তি, এখানেও গতিশক্তি, এখানেও গতিশক্তি। তাহলে গতিশক্তির কি পরিবর্তন আছে? এবার আমাকে বলেছে যদি বেগ 3 গুণ করা হয়। এবার দেখো আমি একটা পেজ নিয়ে নিই, এবার তোমরা বলো যে ভরবেগের ইকুয়াল টু কী? দেখো ভরবেগ ইকুয়াল টু আমরা কি জানি? ভরবেগ ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু ভি। ক্লিয়ার? তাহলে আগে এমভি ছিল, এবার গতিবেগ যদি আমি 3 গুণ করি, আমি গতিবেগ যদি 3 গুণ করি তাহলে এম ইন্টু 3ভি, অর্থাৎ আমি বলতে পারি 3 ইন্টু এমভি। তাহলে আগে ছিল এমভি, এখন হয়ে গেছে 3 গুণ। তার মানে আমি যদি গতিবেগ 3 গুণ বাড়াই, তাহলে ভরবেগটা আগের ভরবেগের 3 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? একটা পেলে। আচ্ছা, গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আগে গতিশক্তি এত, এখন বলেছে বেগ 3 গুণ বাড়ানো হয়েছে, তাহলে এখন হবে হাফ ইন্টু এম ইন্টু 3ভি তার হোল স্কোয়ার। তার মানে আমি বলতেই পারি হাফ এম ইন্টু 3 3 9, তার মানে 9ভি স্কোয়ার। তার মানে আমি বলতে পারি যে হাফ এম 9ভি স্কোয়ার, তার মানে আমি বলতে পারি 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে গতিশক্তি আগে ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন হয়েছে হাফ এম ভি স্কোয়ারের 9 গুণ। তাহলে আমরা যদি গতিবেগকে 3 গুণ করি, তাহলে ভরবেগ 3 গুণ বৃদ্ধি পাবে এবং গতিশক্তি 9 গুণ বৃদ্ধি পাবে। বোঝাতে টাইম লাগছে, বুঝতে টাইম লাগছে তোমাদের একটু, কিন্তু তোমরা যখন বুঝে যাবে তখন এটা স্যাটাস্যাট করে ফেলবে, মানে টাইম লাগবে না আর।
তুমি নিজেই বুঝতে পারবে। দেখো এবার আমাকে অপশান কী কী দিয়েছে তুমি আগে বুঝে নিলে, এবার অপশানের দিকে তাকো। বলছে ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে, তাহলে তো প্রথম অপশানটাই রাইট, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু বাকিগুলো দেখো ভরবেগ 3 গুণ বেড়ে যাবে, এটা তো ঠিক, কিন্তু গতিশক্তি 6 গুণ বেড়ে যাবে, তো ইট ইজ রং। ভরবেগ 4 গুণ বেড়ে যাবে, তো রং। ভরবেগ 9 গুণ বেড়ে যাবে, তো রং। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে করবে। নেক্সট কোশ্চেন, কাকে ফুটবলের আইনস্টাইন বলা হয়? গোস্টোফাল, ডেভিড বেকহাম, নাকি দিয়েগো মারাদোনা, নাকি পেলে? তো ফুটবলের আইনস্টাইন কাকে বলা হয়? ডেভিড বেকহ্যামকে তোমার ফুটবলের আইনস্টাইন বলা হয়। দেখো এর সাথে পেলেকে কি বলা হয়? পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট, তাই না? আর তোমার হচ্ছে কি বলে এই গোস্টোপালকে কি বলা হয়? গোস্টোপালকে পেটে আসছে মুখে আসছে, চাইনিজ ওয়াল। গোস্টোপালকে বলা হয় চাইনিজ ওয়াল। তাহলে ফুটবলের সম্রাট, ফুটবলের আইনস্টাইন বলা হয় কিন্তু ডেভিড বেকহামকে, ফুটবলের সম্রাট বলা হয় কিন্তু পেলেকে, আর গোস্টোপালকে বলা হয় কি? গোস্টোপালকে চাইনিজ ওয়াল বলা হয়, আর দিয়েগো মারাদোনাকে বলা হয় ফুটবলের রাজপুত্র। তো দিয়েগো মারাদোনা হচ্ছে ফুটবলের রাজপুত্র, পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট, আর ফুটবলের আইনস্টাইন বলা হয় ডেভিড বেকহাম, আর গোস্টোপালকে বলা হয় চাইনিজ ওয়াল। ক্লিয়ার? যেমন আরেকটা আছে গোল মেশিন। গোল মেশিন কাকে বলা হয়? পুস্কাসকে। পুস্কাস, আচ্ছা বলো তো পুস্কাস এই যে ব্যক্তি, পুস্কাস এই যে ব্যক্তি যাকে বলা হয় গোল মেশিন বা গ্যালোপিং মেজর, ইনি কোথাকার বাসিন্দা দিতে পারে কিন্তু, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য এবং সব সময়ের জন্য। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব, দেখো এটা ডেটা ভিত্তিক কোশ্চেন, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ ছাড়া কোনো গতি নেই, তো মনে রাখবে এটা কিন্তু অপশান নাম্বার এ, অর্থাৎ 382 তোমার প্রতি বর্গ কিমিতে 382 জন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি বর্গ কিমিতে কিন্তু জনঘনত্ব 382 জন। পরবর্তী কোশ্চেন, অদন্তপুরী বিহার কে নির্মাণ করেন? গোপাল, চোল রাজ প্রথম রাজ, নাকি প্রথম রাজেন্দ্র চোল, নাকি ধর্মপাল? তাহলে অদন্তপুরী বিহার এটা কে নির্মাণ করেন? এটা কিন্তু গোপাল কিন্তু অদন্তপুরী বিহার নির্মাণ করেন। চোলরাজ প্রথম রাজরাজ তিনি কি তার সময় কি নির্মিত হয়েছিল? তার সময় তাঞ্জোরের বৃহদেশ্বর যে মন্দির বা রাজরাজেশ্বর মন্দিরও বলা হয়, তো সেটা কিন্তু চোলরাজ প্রথম রাজরাজ যে তার আমলে কিন্তু তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির। এবং চোলেশ্বর মন্দির কাদের সময় হয়েছিল? প্রথম রাজেন্দ্র চোলের সময় না, চোলেশ্বর মন্দির কিন্তু তোমার কার সময়? চোলরাজ এই মুহূর্তে মাথায় আসছে না যে প্রথম রাজেন্দ্র চোলের সময় কি হয়েছিল। প্রথম রাজেন্দ্র চোলের সময় তোমার গঙ্গায় এই গাইকোন্ড চোলপুরমের যে বৃহদেশ্বর মন্দির সেটা হয়েছিল, কিন্তু চোলেশ্বর মন্দির কার আমলে হয়েছিল? সেটাও চোলরাজদের আমলে, কিন্তু নামটা একটা নাম মনে পড়ছে না, তার আমলে। আর কি, এই তো হচ্ছে ব্যাপার। তো এইগুলো কিন্তু পরীক্ষায় সবসময় আসবে। নেক্সট কোশ্চেন, ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিতে কোন অপারেশন শুরু করেছে? অপারেশন সাগর, অপারেশন ইন্দ্রাবতী, অপারেশন অজয়, নাকি অপারেশন বিজয়? তো রাইট আনসার অপশান নাম্বার বি, অর্থাৎ অপারেশন ইন্দ্রাবতী। কি হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে ফিরিয়ে আনার জন্য যে অপারেশন শুরু করেছে সেটা হচ্ছে অপারেশন ইন্দ্রাবতী। ভারতের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু, নাকি জওহরলাল নেহরু? তো মহাত্মা গান্ধী যাকে বলা হয় ভারতের জাতির জনক। সর্দার বল্লভভাই প্যাটেলকে কী বলা হয়? ভারতের লৌহমানব। সরোজিনী নাইডু সম্বন্ধে এর আগে বহুবার বলেছি, জওহরলাল নেহরু সম্বন্ধে কিন্তু বহুবার বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, যে সময়ে আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি তখন কোন বল দ্বারা আমাদের সেই কাজ সাধিত হয়? স্পর্শ বল। দেখো স্পর্শ বল তো আমরা কোথাও টাচ করলেও সেটা স্পর্শ বল, কিন্তু এটা তো আমরা লিখছি কোনো কিছু, তো এটা কোন বল? পেশি বল, ঘর্ষণ বল, না ক্ষেত্র বল? তো এটা কিন্তু রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা কিন্তু ঘর্ষণ বলের দ্বারা কিন্তু আমরা চক দিয়ে যখন লিখি তখন সেই বোর্ডের উপর দাগ পড়ে, এটা কিন্তু ঘর্ষণ বলের জন্য। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু এটা হতো না। নেক্সট কোশ্চেন, অর্থবিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার কাছে? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, না অর্থমন্ত্রীর? তো এটা আশা করি সকলের মুখস্থ হয়ে যাওয়ার কথা। অপশান এ, লোকসভার কাছে কিন্তু এই অর্থবিল পাস করার কিন্তু চূড়ান্ত ক্ষমতা রয়েছে হচ্ছে লোকসভার কাছে। নেক্সট কোশ্চেন, কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভারত শাসন আইন যেটা 1935
পাস হয়, এটা কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে? রেলে কমিশন, স্যাডলার কমিশন, সাইমন কমিশন নাকি ক্রিপস মিশন? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ সাইমন কমিশন রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই যে 1935-এর যে ভারত শাসন আইন সেটা পাস হয় কি সাইমন কমিশন রিপোর্টের ভিত্তিতে। এই সাইমন কমিশন গঠিত হয় কিন্তু 1927 সালে, এখানে কিন্তু ভুল করো না, অনেকে ভুল করো, কিন্তু যদি বলে সাইমন কমিশন ভারতে আসে কবে, তখন কিন্তু রাইট অ্যান্সার হবে 1928 সালে। 1928 সালে কিন্তু সাইমন কমিশন ভারতে আসে। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি? ওয়েনজুয়ান, লা পাজ, নিউ ইয়র্ক নাকি টোকিও? তো রাইট অ্যান্সার জাপানের টোকিও হচ্ছে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর। নেক্সট, তানপুরা বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কটি? 7টি, 4টি, 3টি নাকি 25টি? তো তানপুরা যে বাদ্যযন্ত্র তাতে তারের সংখ্যা হচ্ছে 4টি। আচ্ছা বলো তো, আচ্ছা বাকিগুলো আমি বলে দিচ্ছি। যেমন তোমার 7টা আছে বীণাতে, দেখো প্রধানত 7টা থাকে কিন্তু বীণাতে এর থেকেও বেশি থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন, যেমন গিটারে কটা তার থাকে? তোমার হচ্ছে নর্মালি 6টা থাকে মনে হয় গিটারে, তাই না? গিটারে নর্মালি ওরকমই থাকে 5টা 6টা, কিন্তু যেগুলো হচ্ছে স্প্যানিশ গিটার সেগুলোতে কিন্তু একটু বেশি থাকে তার, ঠিক আছে? তো এরকম এক্সট্রা তো তোমার ওগুলো ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু নর্মালি যদি তোমাকে গিটার নিয়ে গিটারে কটা তার থাকে তো নর্মাল যেটা থাকে সেটা তোমাকে বলতে হবে। যেমন তানপুরায় থাকে 4টে, তারপরে তোমার বীণায় বললাম 7টা, বেহালায় থাকে 4টে, তাই না? বেহালা, তানপুরা এগুলো কিন্তু সব 4টে 4টে করে থাকে। তারপরে তোমার এসরাজ একটা যন্ত্র আছে, সেখানেও 4টে থাকে। আর সেতারে থাকে 3টে। সে তার কীভাবে মনে রাখতে পারবে? সে ত র, তো সে তার হচ্ছে 3টে, এইভাবে মনে রাখতে পারছি। তাই বলে সরদে স র দ, তো 3 করে দিও না, সরদে কিন্তু 25টা তার থাকে, সরদে থাকে 25টা। ক্লিয়ার? সব থেকে বেশি তার কোথায় থাকে বলো তো? সন্তুরে। সন্তুর যারা দেখেছো বেশ একটু কি বলবো, ট্রাপিজিয়ামের মতো অনেকটা দেখতে, ঠিক আছে? প্রথমে লম্বা থাকে, তারপরে আস্তে আস্তে ছোটো তার থাকে, ঠিক আছে? তো এগুলো যদি যন্ত্র দেখে থাকো তাহলে বুঝবে, ট্রাপিজিয়ামের মতো অনেকটা দেখতে। তো সন্তুর, এবং এর সুর খুবই ভালো লাগে, বিশেষ করে আকাশবাণী চ্যানেলে দেখবে মাঝে মাঝে সন্তুরের টিং টিং করে আওয়াজ হয়, শুনতে খুব ভালো লাগে। নেক্সট কোশ্চেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায়? 2004, 2005, 2008, 1999। দেখো এই প্রত্যেকটা সাল কিন্তু এর আগে ডিটেলসে বলেছি, তো আমি আর এখন এটাই বলবো না। তো অপশান নাম্বার ডি, 1999 সালে কিন্তু এই দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায়। 2004-এ কে পায়, 2005-এ পায়, 2008-এ পায়, এগুলো কিন্তু বহুবার আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিবৃতি পড়ুন এবং সঠিক বিকল্প নির্বাচন করুন। দেখো বিবৃতি 1-এ কী বলেছে? বলছে জলের পিএইচের মান হলো 7, যার ফলে এটি হলো প্রশমিত। দেখো এই বিবৃতিটা সত্য কিনা মিথ্যা সেটা আগে ভালো করে বোঝো। জলের পিএইচের মান, দ্যাট মিন্স বিশুদ্ধ জলের, অবশ্যই বিশুদ্ধ জলের কথা বলেছে। তাহলে বিশুদ্ধ জলের পিএইচের মান 7 তোমরা জানো, এর ফলে এটি প্রশম, কেননা পিএইচের মান 7 হলেই সেটা প্রশম দ্রবণ, তাহলে এই কথাটা তো সত্যি। নেক্সট, বিবৃতি 2-তে কী বলেছে? সমস্ত প্রশমিত পদার্থ নীল লিটমাসকে লাল করে দেয়। দেখো প্রশমিত পদার্থ কিন্তু কোনো কিছু করে না, প্রশমন দ্রবণ সেটা নীল নীল থাকবে, লাল লাল থাকবে, কেন প্রশম মানে কি যার কোনো পরিবর্তন আর হবে না, ব্যাপারটা এরকমই ভাবো। কিন্তু যদি এটা অ্যাসিড হতো তাহলে অ্যাসিড কী করে? অ্যাসিড নীল থেকে লাল করে আর ক্ষার লাল থেকে নীল করে। তাহলে প্রথমটা সত্য হলেও দ্বিতীয়টা কিন্তু ভুল। তাহলে বিবৃতি তোমার প্রথম সত্য, তার মানে অপশান নাম্বার বি ইজ আ কারেক্ট অ্যান্সার, যে 1 সত্য কিন্তু 2 মিথ্যা। তো এটাও কিন্তু গ্রুপ ডির, আমি সায়েন্সের যেসব কোশ্চেনগুলো আনছি সেগুলো গ্রুপ ডির বেসিসেই আনছি, হয় গ্রুপ ডি থেকে ডিরেক্ট তুলছি বা গ্রুপ ডির মতো করে আমি কিছু কোশ্চেন এখানে যুক্ত করছি। তো এরমই আমার কোশ্চেনের প্যাটার্নগুলো হতে থাকবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয় বলেছে? বলছে বংশ পরম্পরায় নাগরিকত্ব অর্জন, জন্মের ভিত্তিতে নাগরিকত্ব অর্জন, নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, নাকি ভাষার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন? তো অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাষার ভিত্তিতে নাগরিকত্ব যে অর্জনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নাগরিকত্ব অর্জন করার কোনো পদ্ধতি নয়। তো অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন নাম্বার 33, কেশরী পত্রিকার সম্পাদককে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নাকি বালগঙ্গাধর তিলক? তো আশা করি এটা সকলেরই মুখস্থ হওয়ার কথা, কেন বহুবার করিয়েছি। তো কেশরী পত্রিকার সম্পাদককে? বালগঙ্গাধর তিলক। বাকিগুলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এগুলো বলো তো, এগুলো তোমরা কমেন্টে জানিও তো এগুলো কে হবে। আচ্ছা যাক, আমি এটা বলে দিচ্ছি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে তোমার হচ্ছে দ্য বেঙ্গলি, তাই না? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে শিশির কুমার ঘোষ কি
তোমার অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ বা মতিলাল ঘোষও কিন্তু অমৃতবাজার পত্রিকা, এটাও কিন্তু মনে রেখো। এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায় খুবই বিখ্যাত তিনি, এটা পরীক্ষায় বারবার আসে, হিন্দু পেট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, কেশবচন্দ্র সেন, ইন্ডিয়ান মিরর। ওকে, চলো এগুলো পড়তে পড়তেই একমাত্র কিন্তু হবে। তুমি যদি এগুলো মনে করো যে টেকনিক্যালি পড়বে, কোনো টেকনিক্যাল নেই, এগুলো যত পড়বে তত মনে থাকবে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হয়? 21শে মার্চ, 22শে এপ্রিল, 24শে এপ্রিল নাকি 16ই মে? তো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস এটা হচ্ছে 21শে মার্চ পালিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লেপচা উপজাতিরা বসবাস করে? ত্রিপুরা, সিকিম, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো লেপচা উপজাতিরা এরা বাস করে কিন্তু অপশান নাম্বার বি, সিকিমে। সিকিমে কিন্তু লেপচা উপজাতিরা বসবাস করে। ভীষণই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসছে। 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি বলা হয়? মানে তোমরা জানো, দেখো গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, গ্রুপ 3, এরকমভাবে ডট 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 করে গ্রুপ 17, গ্রুপ 18। তার মানে এই যে 18, এই গ্রুপটা বাদ দিয়ে, 18 নং গ্রুপ বাদ দিয়ে বাকি পর্যায় সারণীর সমস্ত গ্রুপ, শুধু একটা গ্রুপ বাদ দিয়ে বাকি সমস্ত গ্রুপকে কি বলা হয়? আভ্যন্তরীণ সন্ধিগত মৌল? না, এটা আলাদা জিনিস। সন্ধিগত মৌল আলাদা জিনিস। স্বাভাবিক মৌল নাকি নোবেল গ্যাস? দেখো নোবেল গ্যাস বলা হয় তো এই গ্রুপ 18কে, তাহলে রাইট আনসার কী হবে? স্বাভাবিক মৌল। স্বাভাবিক মৌল হচ্ছে 1 থেকে 17 নং শ্রেণীর যেসব মৌল সেগুলো হচ্ছে স্বাভাবিক মৌল। এবং সন্ধিগত মৌল, আভ্যন্তরীণ সন্ধিগত মৌল কী, এগুলো আমি ডিটেলসে পরে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের ঠিক বলে দেবো। নেক্সট কোশ্চেন, কামোদ। কামোদ হলো এটি কী? এটি একটি প্রাতকালীন রাগ নাকি মধ্যাহ্নকালীন রাগ নাকি অপরাহ্নকালীন রাগ নাকি সান্ধ্যকালীন রাগ? তো কামোদ হচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ এটি একটি অপরাহ্নকালীন, অর্থাৎ বিকেলের যে ব্যাপার সেটা হচ্ছে বিকেলের দিকে, বিকেলের রাগ হচ্ছে কামোদ। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক নাকি ফিনল্যান্ড? তো রাইট আনসার অপশান নাম্বার ডি, অর্থাৎ তোমার হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড কিন্তু 2024-এর যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, এবং এইখান থেকে দেখো রেলের কিন্তু এইখান থেকে এরকম কোশ্চেনও আসে যে এই যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এই রিপোর্টটা কে প্রকাশ করে? তো এটা আমাকে কমেন্টে জানাবে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস যে রিপোর্টটা এটা কোন সংস্থা প্রকাশ করে। ক্লিয়ার? চলো, কোন গভর্নর জেনারেলের সময় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, জন শোর নাকি লর্ড ওয়েলেসলি? তো রাইট আনসার অপশান নাম্বার ডি, লর্ড ওয়েলেসলির সময় কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়েলেসলির সময়। নেক্সট কোশ্চেন, একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। এবার দেখো বলছে সমান্তরাল, সম্পূর্ণ, শ্রেণী নাকি কন্ডাক্টর? দেখো ভালো করে জিনিসটা বোঝো, শ্রেণী সমবায় মানে কি? শ্রেণী সমবায় মানে হচ্ছে এটার এক প্রান্তে তোমার কারেন্ট, এক প্রান্ত এইখানে থাকবে হচ্ছে রেজিস্ট্যান্স, এই হচ্ছে রেজিস্ট্যান্স, আবার এইখানে আরেকটা প্রান্ত শেষ, মানে একটা রেজিস্ট্যান্সের মনে করো এটা R1 রোধ, এর এই প্রান্ত থেকে কারেন্ট পাস হচ্ছে, এ প্রান্ত থেকে কারেন্ট পাস হচ্ছে, বি প্রান্ত পর্যন্ত পৌঁছালো। এবার R2 রোধের আবার প্রথম যে মানে R2 রোধের যে শুরু থেকে আবার কারেন্ট যাবে, যে R2 রোধে যাবে এইখানে গিয়ে শেষ হবে, সেরকমভাবে ডট 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 R3-তে যাবে, এইভাবে একটা সিঙ্গেল চেন বরাবর যাবে। তার মানে আমাকে বলেছে একটি ড্যাশ সার্কিটে, মানে কোন সার্কিটে, সমান্তরাল, সম্পূর্ণ, শ্রেণী না কন্ডাক্টর, কোন সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ? তাহলে এটা কি একাধিক পথ? এটা তো একটা মাত্রই পথ আছে, তাহলে একাধিক পথ আছে, কিন্তু এটা হচ্ছে একাধিক পথ। এইখান দিয়ে গিয়ে এই একবার যাবে এই রেজিস্ট্যান্স, এইখান দিয়ে যাবে এই রেজিস্ট্যান্স, এইখান থেকে যাবে এই রেজিস্ট্যান্স, তো এইটাকে বলা হয় সমান্তরাল। তো সমান্তরাল মনে রাখবে, সমান্তরাল শ্রেণী বা সমান্তরাল সার্কিটে কিন্তু বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। এবং একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসে যে সমান্তরাল, তোমাকে মানে তথ্যভিত্তিক কোশ্চেন দিলে কিন্তু ভুল হয়, এই জিনিসগুলো না জানলে ভুল হয়ে যাবে, যে সমান্তরাল শ্রেণীতে কিন্তু প্রথম প্রান্তের বিভব যে VA এবং পরের প্রান্তের বিভব যে VB, এই VA আর VBর মধ্যে কিন্তু ভোল্টেজের পার্থক্য থাকে। ক্লিয়ার? আর রেজিস্ট্যান্স কিন্তু আলাদা আলাদা হয়, রেজিস্ট্যান্স এটা R1, এটা R2, এটা R3, রেজিস্ট্যান্স আলাদা হয়। এবং কারেন্টের যে প্রবাহ, মানে তুমি যদি I প্রবাহ মাত্রার কারেন্ট এইখান দিয়ে পাস করো, তাহলে এটা কিন্তু বিভিন্ন প্রবাহে আলাদা আলাদা হয়ে যায়, মানে এটা হয়ে যায় I1, এটাই চলে যায় I2, এটাই চলে যায় I3, অর্থাৎ প্রবাহ মাত্রা কি সমান্তরাল সমবায় কিন্তু প্রবাহ মাত্রা চেঞ্জ হয়।
ক্লিয়ার? সমান্তরাল সময়ে প্রবাহমাত্রা চেঞ্জ হয় কী করে দেখো, আরও সুন্দরভাবে তোমায় বুঝিয়ে দিই। দেখো তোমাদের ঘরে, প্রত্যেকের ঘরে কারেন্ট আছে, তাহলে কারেন্টে প্রত্যেকের ঘরে যে এই যে লাইন আছে এটা কিন্তু সমান্তরাল শ্রেণী। এবার তোমায় যদি বলি, তুমি নিশ্চয়ই প্রত্যেকটা লাইনের মধ্যেই প্রত্যেকটাতেই টিভি লাগিয়ে বসে নেই। কোনো লাইনে কোনো সুইচে আছে ফ্যান, কোনো সুইচে আছে মনে করো এসি, কোনো সুইচে আছে, কোনো সুইচের সাথে আছে তোমার একটা লাইট। তাহলে প্রত্যেকটার ওয়াট তো সমান না, প্রত্যেকটার ওয়াট আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটার ওয়াট যদি আলাদা হয়, প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা সেটাও নিশ্চয়ই আলাদা হবে, এক হবে না। এবার বুঝতে পারছো তো যে সমান্তরাল সমবায় কিন্তু রেজিস্ট্যান্স আলাদা যেহেতু হয়, তাই প্রবাহ মাত্রা আলাদা হয়। কিন্তু শ্রেণী সমবায়ে যদি এইখান থেকে আই প্রবাহ মাত্রার কারেন্ট যায়, তাহলে এইখান থেকেও আই প্রবাহ মাত্রার কারেন্টই যাবে। তাহলে শ্রেণী সমবায়ে কী হয়, প্রবাহ মাত্রাটা সেম থাকে, কিন্তু সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রাটা আলাদা হয়। তো এইগুলো মনে রেখো, এগুলো কিন্তু বিবৃতিমূলক কোশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে। তো যত নলেজ ক্লিয়ার থাকবে, বিবৃতিমূলক কোশ্চেনের অ্যান্সার তত সঠিক হবে। চলো পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? বলবন্ত রায় মেহতা কমিটি। দেখো বলবন্ত রায় মেহতা, তার মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত, বুঝতেই পারছো, তো এটা তো হবেই না। নরসিংহম কমিটি, সে তো আলাদা জিনিস। অশোক মেহতা কমিটি, বেঙ্গল রায় কমিটি। তো অশোক মেহতা কমিটি কিন্তু এটা মণ্ডল পঞ্চায়েত, যেটা দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত, তার সুপারিশ দেয়কে তোমার অশোক মেহতা কমিটি। রাজ্যসভায় যে কোনো সদস্যের কার্যকাল হলো, দেখো রাজ্যসভায় যে কোনো সদস্যের কার্যকাল, তো রাজ্যসভায় কার্যকাল আমি বলেছি কি ডবল মানে তার মানে 6 বছর। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। আর লোকসভায় হচ্ছে 5 বছর। ঠিক আছে, এবার যদি কোনো জরুরিকালীন অবস্থা হয়, তখন তোমার লোকসভার কার্যকাল 1 বছর বাড়ানো যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 5 বছর। ওকে, আর রাজ্যসভা কিন্তু কখনো ভেঙে দেওয়া যায় না, রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ, কিন্তু লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ। এবং রাজ্যসভা প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, 2/3 অংশ করে সদস্য বাদ যায়, সেখানে নতুন সদস্য যোগ হয়। তার মানে রাজ্যসভার যে তোমার স্থায়ী সদস্যপদ, সেটা হচ্ছে স্থায়ী। নেক্সট কোশ্চেন, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে সাধারণত কোন মৃত্তিকার ভাগ বেশি দেখা যায়? লাল মাটি, ল্যাটেরাইট, নাকি কৃষ্ণ, নাকি পলি মাটি? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার তোমার ডি, অর্থাৎ পলি মৃত্তিকা। কেননা গঙ্গা ব্রহ্মপুত্র এইসব সাইডে কী হয়, পলি মৃত্তিকা বেশি দেখা যায়, তো পলি মাটি কিন্তু সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রে বেশি দেখা যায়। অ্যালুমিনিয়াম অক্সাইড এর আণবিক সূত্র হলো ALO, AlO3, Al2O2 নাকি Al2O3? তো মনে রাখবে, এটা কিন্তু তোমাকে মনেই রাখতে হবে। যদি মনে করো মনে রাখবো না স্যার, কীভাবে মনে রাখবো? তাহলে মানে আমি বলতে চাইছি মুখস্থ করবো না, তাহলে মনে থাকবে এই করে, তাহলে সেটা এইভাবে মনে রাখতে হবে। দেখো অ্যালুমিনিয়াম, আর তুমি অক্সিজেন লেখো, কেননা আমাকে বলেছে অ্যালুমিনিয়াম আর অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের তোমার যোজ্যতা কত? তোমরা জানো অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে ক্রস গুণ করে দাও, তাহলে এটা কী হবে, Al2 ক্রস গুণ করার পরে কী হচ্ছে, Al2O3। তার মানে এইভাবেও তুমি কিন্তু জিনিসটাকে মনে রাখতে পারো। আমি এটাই বলতে চাইছি, হয় ডিরেক্টলি মুখস্থ করে ফেলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী, আর না হলে যদি না পারো তো এইভাবেও পড়তে থাকো। আমি যত সায়েন্স কোশ্চেন করাবো, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে জিনিসগুলো কীভাবে হয়, সংকেত কীভাবে হয়, অন্যান্য জিনিস কীভাবে মনে রাখা যায়। খুব সুন্দরভাবে বুঝলে না, কোনো টেকনিক লাগে না, তুমি নিজেই মনে রাখতে পারবে। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বরলক কোন দেশের নাগরিক ছিলেন? তোমরা জানো নরম্যান বরলক হচ্ছে সবুজ বিপ্লবের জনক, আর ভারতের সবুজ বিপ্লবের জনক কি? ডক্টর MS স্বামীনাথন। তাহলে নরম্যান বরলক তিনি কোথাকার লোক ছিলেন? আমেরিকা, মেক্সিকো, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? তো রাইট আনসার অপশান নাম্বার এ, আমেরিকার লোক ছিলেন বা আমেরিকার অধিবাসী ছিলেন নরম্যান বরলক। নিচের কোনটি লজিক গেট নয়? লজিক গেট এটা একটা কী বলতো, এটা কম্পিউটার, মানে কম্পিউটারে এই গেট বা বিভিন্ন যে টেকনোলজি বা বিভিন্ন সিস্টেমে অ্যাকচুয়ালি কম্পিউটারেই একটা গেট, যেটাকে বলা হয় লজিক গেট। যেটা কোনটা নয়, দেখো অ্যান্ড গেট, লজিক গেট, অর গেট, লজিক গেট। যারা সায়েন্সের ছেলে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা ফিজিক্স পড়েছো, মানে 11-12 যাদের সায়েন্স ছিল তারাই কিন্তু এই ব্যাপারটা বুঝবে, বা যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের এই গেট নিয়ে আছে 9-10-এও। তো মনে রাখবে IF কিন্তু লজিক গেট নয়, কিন্তু বাকি অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এবং আরেকটা গেট তোমাদের বলে দিই, ন্যান্ড গেট, NAND, এই ন্যান্ড গেটও কিন্তু অ্যাকচুয়ালি লজিক গেট। তো এটাও দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে অ্যান্ড, অর, নট স্যার তো পড়িয়েছে, কিন্তু ন্যান্ড তো পড়ায়নি, তাহলে ন্যান্ড কি হবে না? তো ন্যান্ডও কিন্তু লজিক গেট। এই ন্যান্ড গেটটা অ্যাকচুয়ালি হয় কি দিয়ে, তোমার হচ্ছে নর
ন্যান্ড গেট নর প্লাস অ্যান্ড দিয়ে, ক্লিয়ার, নর আর অ্যান্ড মিলে হয় ন্যান্ড। তবুও দেখো আমি এটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা নর হবে না হলে নট হবে, যে কোনো একটা হবে। তোমরা যদি কেউ জানা থাকে তো অবশ্যই কমেন্ট করো, এটা নর হবে নাকি নট হবে, আমার কোশ্চেন এটাই, ক্লিয়ার। যদি কেউ জানা থাকে তো কমেন্টে লিখে দিও। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড উইলিয়াম বেন্টিং, চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি ওয়ারেন হেস্টিং? দেখো প্রথম গভর্নর জেনারেল বলছে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাকি এই যে চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি কে ছিলেন? তিনি স্বাধীন ভারতের কে ছিলেন প্রথম? এটা তোমাকে কমেন্টে আমরা জানাবে, এটা কিন্তু বহুবার করিয়েছি, কমেন্টে জানিও তো। চলো পরবর্তী কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশন তলব করেন কে? প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি? তো যখন লোকসভা হয় তখন যৌথ অধিবেশন ডাকে, তো সেই যৌথ অধিবেশন তলব করেন কে? যৌথ অধিবেশন তলব করেন কিন্তু রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, মানবদেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে। দেখো ভালো করে বোঝো, বলছে মানবদেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে, কোন পদার্থে? ক্ষারীয়, অম্লীয়, সমস্ত বিকল্পগুলি নাকি প্রশমিত? মানে সমস্ত বিকল্পগুলি বলতে ক্ষারীয়, অম্লীয়, প্রশমিত এই তিনটে পদার্থেই পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে। তো রাইট অ্যান্সার মনে রাখবে অপশান নাম্বার এ, অ্যাকচুয়ালি ক্ষারীয় পদার্থে কিন্তু পরিণত হতে হয়, ক্লিয়ার। এই কারণে তো ক্ষারীয় পদার্থ, এই কারণে পিত্ত থেকে আমাদের কি হয়? পিত্ত থেকে পিত্তথলি, মানে পিত্তথলি থেকে পিত্তরস নির্গত হয় যাতে সেগুলো ক্ষারকীয় করতে পারে। তো মানবদেহে মনে রাখবে খাদ্য পদার্থকে অ্যাকচুয়ালি ক্ষারীয় পদার্থে পরিবর্তিত হয় যাতে অগ্ন্যাশয়জাত যেসব উৎসেচক আছে তার উপর কার্য করতে পারে। এই কারণে আমাদের কিন্তু অ্যাসিড হলে কিন্তু আমাদের ক্ষতি। মনে রাখবে তোমার কোনো খাদ্য খেয়ে যদি অ্যাসিড হয় সেই খাদ্যের পুষ্টিগুণ কিন্তু তোমার দেহে লাগবে না। তাই তোমরা সবাই চেষ্টা করবে যে খাদ্য খেয়ে সঙ্গে সঙ্গে জল খাবে না। দেখো একটু জ্ঞান দিচ্ছি, ডোন্ট মাইন্ড। খাদ্য খেয়ে সঙ্গে সঙ্গে জল খেবে না, কিছুক্ষণ পর অর্থাৎ আধ ঘন্টা কি 1 ঘন্টা পর তুমি জল খেতে পারো, ক্লিয়ার। ততক্ষণে তুমি লালারস, বিভিন্ন পিত্তরস এইগুলো খরিত হোক, তাহলে কী হবে? তোমার খাদ্যের উপর সেটা ক্রিয়া করতে পারবে, যেসব উৎসেচক আছে সেগুলো খাদ্যের উপর ক্রিয়া করবে, ফলে হজমটা ঠিকঠাক হবে। নেক্সট কোশ্চেন, ভারতের জলবায়ু প্রকৃতি কেমন? ভূমধ্যসাগরীয়, ক্রান্তীয় মৌসুমি, উপক্রান্তীয় নাকি নিরক্ষীয়? তো ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। ক্রান্তীয় মৌসুমি জলবায়ু হচ্ছে ভারতের জলবায়ু প্রকৃতি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং লাইক করতে ভুলো না। দেখো তোমার একটা লাইক আমাকে মোটিভেট করে, তো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করো। আর এরকম ভিডিও পেতে চাইলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর একটা কথা, আমি পিডিএফ কিন্তু দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল সন্তু একাডেমি, তো এখানে জয়েন হয়ে যেও এবং ওইখান থেকে পিডিএফ নিয়ে তোমরা নিজেরা কোশ্চেনের অ্যান্সার করতে পারো এবং সেটা কমেন্টে জানিয়েও দিতে পারো কার কত হলো। তারপরে যদি যে কোনো বুঝতে অসুবিধা হবে তোমরা সেটা আমার যে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। ওকে, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।